এটি শুধু নামাজ পড়ার জন্যই নয়, এটা ছিল সামাজিক ও শিক্ষার কেন্দ্র। জুমার নামাজ, ইসলামিক শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সভা এখানে অনুষ্ঠিত হতো। এক কথায় এটা ছিল মানুষের মিলনস্থল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বাগেরহাটের ঐতিহাসিক স্থান এবং ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদ শুধু নামে নয়, সৌন্দর্য এবং ইতিহাসে ভরা। আজকে আমি এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম এবং সেই জায়গাতে চলে যাচ্ছি সরাসরি বাগেরহাটে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আমি আর আমার ভাইপু আকাশ রওনা হয়ে গেলাম। আমি এবার বুমসে স্পিডে গাড়ি চালানো ধরে দিলাম। গাড়ি চালাতে চালাতে আপনাদের মাঝে কিছু ঐতিহাসিক কথা তুলে ধরবো। মসজিদটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। স্থানীয়ভাবে একে ষাট গম্বুজ মসজিদ বলা হয়। আসলে এখানে আছে মোট 81টি গম্বুজ, 77টি ছোট আর 4 বড় গম্বুজ। নামের রহস্য হলো ভিতরে 60টি পাথরের স্তম্ভ, তার উপরেই দাঁড়িয়ে আছে এই বিশাল স্থাপনা। তাই আগে এটাকে 60 স্তম্ভের মসজিদ বলা হতো, পরে এটা ষাট গম্বুজ নামে পরিচিত হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের সামনে। পরে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি কি অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য দেখে আমার মনে খুব আনন্দ লাগতেছিল। আমি হাঁটতে হাঁটতে মসজিদের পাশে চলে আসলাম। এই মসজিদটি নির্মাণ করেছিল খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত সুফি সেনা নায়ক। 15শো শতকে তিনি সুন্দরবনে ঘন অরণ্য কেটে নতুন নগরী গড়ে তোলেন। নাম দেন খলিফাবাদ, যা আজকের বাগেরহাট। এখন যদি ভিতরে তাকান, এই মসজিদের দৈর্ঘ্য প্রায় 160 ফুট। পুরু ইটের দেয়াল, চার কোনায় টাওয়ারের মতন বুরুজ। ভিতরে মোট 11টি দরজা আছে আর উত্তর দক্ষিণে আরো 14টি। এই জন্য ভিতরে সবসময় আলো বাতাস চলাচল করে। এটি শুধু নামাজ পড়ার জন্যই নয়, এটা ছিল সামাজিক ও শিক্ষার কেন্দ্র। জুমার নামাজ, ইসলামিক শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সভা এখানে অনুষ্ঠিত হতো। এক কথায় এটা ছিল মানুষের মিলনস্থল। মসজিদের ভিতর ঘোরাঘুরি করার পর আমি চলে যাচ্ছি মসজিদের পিছনের কিছু দৃশ্য দেখানোর জন্য। মসজিদের পিছনের দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। খুবই সুন্দর মনোরম পরিবেশ। মসজিদের পিছন থেকে পুরো ভিউ দেখা যাচ্ছিল। আমি মসজিদের গায়ে হাত দিয়ে দেখতেছিলাম এটা কিসের তৈরি, কিন্তু বোঝা গেল না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘোড়া দিঘির পারে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই যখন মাদারের সামনে দিঘি খনন করেন, তিনি কাজ করার সময় অসংখ্য ঘোড়া ব্যবহার করতেন, আর সেই ঘোড়াগুলো এখানে পানি পান করতো। সেই কারণে এর নাম হয়েছে ঘোড়া দিঘি। তারপর এখান থেকে অনেক সময় ঘোরাফেরা করলাম, খুবই সুন্দর পরিবেশ উপভোগ করলাম। তারপর আস্তে আস্তে আবার মসজিদের সামনে চলে আসতেছিলাম। বন্ধুরা, আজও প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে, কেউ নামাজ পড়তে, কেউ ইতিহাস স্থাপত্য দেখতে। ষাট গম্বুজ মসজিদ শুধু এখন একটি ধর্মীয় স্থান নয়, বরং বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। বন্ধুরা, ষাট গম্বুজ মসজিদ আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখানে অনেক সময় ঘোরাঘুরি করলাম, অনেক দৃশ্য দেখলাম। এত সুন্দর পরিবেশ আগে কোথাও দেখিনি, যা আমাকে মুগ্ধ করেছে। তারপর আটটাটি চলে যাচ্ছিলাম মসজিদের অন্য পাশে। হাঁটতেছিলাম, বাইফের সাথে কথা বলতেছিলাম এবং হাসাহাসি করতেছিলাম, এবং হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ষাট গম্বুজ জাদুঘরের দিকে। এটা জাদুঘরের কাছাকাছি চলে আইছি। জাদুঘরে রয়েছে ইতিহাসের ঐতিহ্যের অনেক সাক্ষী। হাঁটতে হাঁটতে চলে আইছি ফিরাই জাদুঘরের কাছে। তারপর জাদুঘরের সামনে যে দেখি কি জাদুঘর আজকে বন্ধ, কারণ রবিবার ছিল। রবিবার জাদুঘর বন্ধ থাকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি জানতাম না আজ বন্ধ থাকবে। তাই সুযোগ পেলে অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। তারপরে চলে গেলাম ছোটদের খেলার পার্কের ভিতর। তারপর উঠে একটু সুরুত খেলাম ছোটদের মতো। মনে পড়ে গেল ছোটবেলার কথা, কতই না সুন্দর ছিল ছোটবেলা। তারপর এটি শেষ করে চলে গেলাম দোলনাখাতি। তারপর একটু দোলনা খেলাম, আমার কাছে অনেক ভালোই লাগছিল। তারপর চলে গেলাম পাও দোলনাখাতি। পাও দোলনা একা একা খাওয়া যাচ্ছিল না, তাই পরে নেমে গেলাম। তারপরে বাইফে একা কাটা দিল। তারপর আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, অনেক সুন্দর সময় উপভোগ করলাম।